হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। প্রিভিয়াস ক্লাসে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে ডিসকাস করেছি। এই ক্লাসে আমরা গ্যামেটোজেনেসিস নিয়ে ডিসকাস করব। ওকে, গ্যামেটোজেনেসিস। তো শুরু করা যাক। দেখো, দ্য প্রাইমারি সেক্স অর্গান দ্য টেস্টিস ইন মেল অ্যান্ড দ্য ওভারিস ইন দ্য ফিমেল। তাহলে প্রাইমারি সেক্স অর্গান যেটা মেলের ক্ষেত্রে টেস্টিস এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভারিস। যেহেতু এটা ওয়ান পেয়ার করে আছে তার জন্য ওভারিজ এবং টেস্টিস টিএস টিআইএস আছে প্লুরাল ফর্মে। প্রডিউস গ্যামেটস, গ্যামেটস প্রডিউস করে, দ্যাট ইজ স্পার্ম অ্যান্ড ওভামস রেসপেক্টিভলি বাই দ্য প্রসেস কল্ড গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস কাকে বলে? এই যে মেলের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন এবং ফিমেলের ক্ষেত্রে ওভাম প্রোডাকশন, এইটাকে ইউনাইটেডলি বা একটা কমন টার্ম হিসাবে আমরা ইউজ করি গ্যামেটোজেনেসিস। ইন টেস্টিস দ্য ইম্যাচিওর মেল জার্ম সেল, টেস্টিসে কি হচ্ছে? ইন টেস্টিস দ্য ইম্যাচিওর মেল জার্ম সেলস, যেটাকে আমরা কি বলি স্পার্মাটোগোনিয়া, প্রডিউস স্পার্মস বাই স্পার্মাটোজেনেসিস। তাহলে কি বলছে? টেস্টিসে মেলের ক্ষেত্রে, ফার্স্টে আমি জাস্ট লিখে নিই কি বলছে। মেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কি বলছে? টেস্টিসে ফেনোমেননটা কোথায় ঘটে? টেস্টিসে, টিএস টিআইএস করলাম যেহেতু প্লুরাল। তো টেস্টিসে কি হয়? ইম্যাচিওর মেল জার্ম সেল, ইম্যাচিওর মেল জার্ম সেল এর আরেকটা নাম কি? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া থেকে কি তৈরি হবে? স্পার্ম তৈরি হয়। তাহলে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম প্রোডাকশন, এইটাকে আমরা কি বলছি? স্পার্মাটোজেনেসিস। দ্যাট বিগিনস অ্যাট পিউবার্টি, এটা কখন শুরু হয়? পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকালে এটা কিন্তু শুরু হয়। ওকে, তাহলে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরির যে প্রসেসটা, এটাকে বলে স্পার্মাটোজেনেসিস, এবং এটা কখন হবে? এটা পিউবার্টির সময় হবে। ওকে, দ্য স্পার্মাটোগোনিয়া সিঙ্গুলারে হচ্ছে স্পার্মাটোগোনিয়াম, প্রেজেন্ট অন দ্য ইনসাইড ওয়াল অফ সেমিনিফেরাস টিবিউলস। তাহলে ইনসাইড ওয়াল অফ সেমিনিফেরাস টিবিউল, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু সেমিনিফেরাস টিবিউলস দেখেছি কোন জায়গাটা। তার ইনসাইডে কি থাকে? স্পার্মাটোগোনিয়া বা সিঙ্গুলারে স্পার্মাটোগোনিয়াম মাল্টিপ্লাই বাই মাইটোটিক ডিভিশন অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বারস। তাহলে কি বলছে? এই যে স্পার্মাটোগোনিয়া, অর্থাৎ আমরা যদি এইখান থেকে দেখে নিই এই ডায়াগ্রাম থেকে, স্পার্মাটোগোনিয়াম সিঙ্গুলার ফর্মে, এইটা কি? এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের যে সেকশনাল ভিউ, ডায়াগ্রামেটিক সেকশনাল ভিউ অফ সেমিনিফেরাস টিবিউল। ওকে, তাহলে এখানে আমরা কি দেখছি? স্পার্মাটোগোনিয়াম, এই যে স্পার্মাটোগোনিয়াম, এটা এই স্পার্মাটোগোনিয়াম থেকে কি তৈরি হচ্ছে? স্পার্ম তৈরি হচ্ছে। এইবার এখানে কি বলছে? এই যে স্পার্মাটোগোনিয়াম সেমিনিফেরাস টিবিউলের কোথায় আছে? ইনসাইড ওয়ালে আছে। এটা কি হচ্ছে? মাল্টিপ্লাই হচ্ছে বাই মাইটোটিক ডিভিশন। তাহলে প্রথমে মাইটোসিস হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে স্পার্মাটোগোনিয়াম এরা মাল্টিপ্লাই হচ্ছে, অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার, তারপরে কিন্তু নাম্বারে ইনক্রিজ করছে। মানে এখানে কি হচ্ছে? ধরো স্পার্মাটোগোনিয়াম হচ্ছে 2n, তাহলে মাইটোটিক ডিভিশন হচ্ছে, আবার এখানে 2n হচ্ছে, আবার এখানে 2n হচ্ছে, আবার 2n থেকে আবার মাইটোটিক ডিভিশন করে হচ্ছে 2n থেকে 2n, এরকম হচ্ছে। তাহলে এরকম করে মাইটোটিক ডিভিশন মাইটোসিস করে কিন্তু নাম্বারে বাড়ছে। ইচ স্পার্মাটোগোনিয়াম ইজ ডিপ্লয়েড, তাহলে স্পার্মাটোগোনিয়াম আমরা বলে দিয়েছি 2n মানে ডিপ্লয়েড, অ্যান্ড কন্টেন 46 ক্রোমোজোমস। তাহলে ক্রোমোজোম কতগুলো থাকে? 46। প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা সেলের যে ফেজ বলতে পারি আমরা, এই ফেজগুলোতে কোথায় কোনটা, মানে কোন ফেজ হচ্ছে হ্যাপ্লয়েড, কোন ফেজ ডিপ্লয়েড, এবং কোন ফেজে ক্রোমোজোম নাম্বার কত, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে। সাম অফ দ্য স্পার্মাটোগোনিয়া কল্ড প্রাইমারি স্পার্মাটোসাইট, এইভাবে যখন ডিভিশন হচ্ছে, হ্যাঁ, মাইটোসিস হচ্ছে, তারপরে অনেক স্পার্মাটোগোনিয়া তৈরি হলো, তার মধ্যে কিছু স্পার্মাটোগোনিয়াকে আমরা কি বলবো? প্রাইমারি স্পার্মাটোসাইট। ওকে, এই প্রাইমারি স্পার্মাটোসাইটগুলো কি হবে? পিরিয়ডিক্যালি আন্ডারগো মিওসিস। তাহলে এটা কিন্তু পিরিয়ডিক্যালি মিওসিস হবে এই প্রাইমারি স্পার্মাটোসাইটের। ওকে, এ প্রাইমারি স্পার্মাটোসাইট কমপ্লিটস দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, যেটা আমরা জানি রিডাকশনাল ডিভিশন, ফার্স্ট মিওটিক ডিভিশনকে বলা হয়, লিডিং টু ফর্মেশন অফ দুটো কি হবে? ইকুয়াল হ্যাপ্লয়েড সেল কল্ড সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করলো। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা হচ্ছে, এই যে স্পার্মাটোগোনিয়ামদের মধ্যে কিছু হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট থাকবে, সেটা কি করবে? 2n থেকে n তৈরি করবে, এটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে।
সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে, যেটা কিন্তু হ্যাপ্লয়েড এবং দুটো ইকুয়াল নাম্বার তৈরি করবে। মিওসিস 1 করলো। নেক্সট দেখো, হুইচ হ্যাভ অনলি 23 chromosomes each. ওকে, দ্য সেকেন্ডারি স্পারমাটোসাইট আন্ডারগোজ সেকেন্ড মিওটিক ডিভিশন টু প্রডিউস 4 ইকুয়াল হ্যাপ্লয়েড স্পারমাটিড। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে কি হচ্ছে, স্পারমাটিড হচ্ছে, এটাও এন হচ্ছে, এবং এখানে কিন্তু আগেরবার যেমন দুটো হয়েছিল এখানে 4টে হবে এবং হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি হবে। হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য স্পারমাটিড? তাহলে কি বলেছে, স্পারমাটিডের ক্রোমোজোম নাম্বার কত? অবশ্যই 23, যেহেতু হ্যাপ্লয়েড। ওকে, the spermatids are transformed into spermatozoa বা স্পার্মস বাই দ্য প্রসেস কল স্পারমিওজেনেসিস। তাহলে এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া বা স্পার্ম হচ্ছে, এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস, ওকে, স্পারমিওজেনেসিস। আফটার স্পারমিওজেনেসিস স্পার্মস হেড বিকাম এমবেডেড ইন দ্য সার্টোলি সেল। তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সার্টোলি সেল থাকে কোথায় থাকে, সেমিনিফেরাস টিবিউলের ইনসাইডে। তাহলে সেমিনিফেরাস টিবিউলের ইনসাইডে সার্টোলি সেল থাকে, যেখানে সার্টোলি সেল পয়েন্টিং করা আছে। এখানে কিন্তু পয়েন্টিংটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, যদিও সেম কালারে দেখানো হয়েছে, তবু এটাই সার্টোলি সেল। যেহেতু এনসিইআরটিতে এইভাবে ডায়াগ্রামটা আছে, তার জন্য কিন্তু কখনো কখনো আমাদের খেয়াল রাখতে হবে যেখানে কোন জায়গাটা সার্টোলি সেল দেখানো আছে এনসিইআরটিতে, যাতে পরে ডায়াগ্রামেটিক কোশ্চেনগুলোতে কেন ভুল না হয়। অ্যান্ড আর ফাইনালি রিলিজ ফ্রম সেমিনিফেরাস টিবিউল বাই দ্য প্রসেস কল স্পারমিয়েশন। তাহলে কি বলছে, তাহলে স্পারমিওজেনেসিসের পর, অর্থাৎ স্পার্ম ফর্মেশনের পর কি হচ্ছে, স্পার্মের যে হেডগুলো সেগুলো সার্টোলি সেলে এমবেডেড হয়ে থাকছে। অ্যান্ড আর ফাইনালি রিলিজড ফ্রম দ্য সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্মগুলো রিলিজ হচ্ছে, যে প্রসেসটা তাকে বলে স্পারমিয়েশন। তাহলে কোনটা স্পারমিয়েশন, কোনটাকে স্পারমিওজেনেসিস বলে, এটা যেন না গুলিয়ে যায়। ওকে, তাহলে পরপর স্টেপগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমে স্পারমাটোগোনিয়াম, আরেকবার রিভাইজ করে নিই। তাহলে কি হচ্ছে, স্পারমাটোগোনিয়াম যেটা 2n, যেটা কি প্রথমে কি করবে, মাল্টিপ্লাই করবে বাই মাইটোটিক ডিভিশন, তারপরে অনেক মাল্টিপ্লিকেশন করে অনেক নাম্বারে বাড়িয়ে নিল, তারপরে কি তার মধ্যে কিছু স্পারমাটোগোনিয়াম যাদের আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট, তারা কি হবে, তারা সেকেন্ডারি স্পারমাসাইট মিওসিসে যাবে, পিরিয়ডিক্যালি মিওসিসে যাবে, পিরিয়ডিক্যালি মিওসিস করবে। তাহলে মিওসিস 1 হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা এন হ্যাপ্লয়েড, তারপরে সেকেন্ডারি থেকে স্পারমাটিড হবে, যেটাও এন, এবং এখানে 4 ইকুয়াল এন হবে, এবং স্পারমাটোজোয়া লাস্টে ফর্মেশন করবে স্পারমাটিড থেকে, যে প্রসেসটাকে আমরা কি বললাম, স্পারমিওজেনেসিস। ওকে ওকে, নেক্সট, স্পারমাটোজেনেসিস স্টার্টস অ্যাট দ্য এজ অফ পিউবার্টির সময় স্টার্ট হবে। কেন স্টার্ট হবে? ডিউ টু সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য সিক্রেশন অফ গোনাডোট্রপিং রিলিজিং হরমোন, অর্থাৎ জিএনআরএইচ এর হাইপার সিক্রেশনের জন্য কিন্তু হবে। দিস ইফ ইউ রিকল ইজ এ হাইপোথ্যালামিক হরমোন। এটা একটা হাইপোথ্যালামাস থেকে যেহেতু জিএনআরএইচ সিক্রেট হয়, তার জন্য হাইপোথ্যালামিক হরমোন। The increased level of GnRH then acts on the anterior pituitary gland and stimulates the secretion of the two gonadotropin, কি লিউটিনাইজিং হরমোন, যেটাকে বলি LH, অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটাকে কি বলি FSH। মানে কি বলছে, কিছুই না, হাইপোথ্যালামাস থেকে কি সিক্রেট হলো, হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হচ্ছে GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। অ্যান্টিরিয়র পিউটারির ওপর কাজ করছে, অ্যান্টিরিয়র পিউটারি থেকে দুটো গোনাডোট্রপিন সিক্রেট হবে, কি একটা LH লিউটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। LH কিসের ওপর গিয়ে কাজ করবে? LH কাজ করবে হচ্ছে লেডিক সেলের ওপর গিয়ে কাজ করবে। ওকে, লেডিক সেলের ওপর কাজ করছে। এই লেডিক সেল কি করে আমরা জানি, লেডিক সেল কিন্তু সিনথেসিস করে এবং সিক্রেশন হচ্ছে অ্যান্ড্রোজেন। তাহলে লেডিক সেলে কি হয়, সিনথেসিস, অর্থাৎ সিনথেসিস হবে আগে, তারপরে সিক্রেশন হবে অ্যান্ড্রোজেন। তাহলে লেডিক সেল থেকে তখন কি হবে, অ্যান্ড্রোজেনের সিনথেসিস এবং সিক্রেশন হবে। অ্যান্ড্রোজেন্স ইন টার্ন স্টিমুলেট দ্য প্রসেস অফ স্পারমাটোজেনেসিস। তখন অ্যান্ড্রোজেন্স কিন্তু এই স্পারমাটোজেনেসিস প্রসেসটাকে কিন্তু স্টিমুলেট করবে, বা এখান থেকে এরকম ডিরেক্টলি দেখিয়ে দিতে পারি। ওকে, এইবার FSH দেখে নিই। এটা তো কি দেখলাম, LH দেখলাম, লিউটিনাইজিং হরমোন। FSH অ্যাক্টস অন দ্য সার্টোলি সেল। FSH কার ওপর কাজ করবে? FSH সার্টোলি সেলের ওপর কাজ করবে। তাহলে সার্টোলি সেল কি জিনিস আমরা কিন্তু আগে দেখে নিয়েছি, সার্টোলি সেল অনেকবার দেখে নিয়েছি। অ্যান্ড স্টিমুলেটস the secretion of some factors which help in the process of spermiogenesis। তাহলে সার্টোলি সেলকে স্টিমুলেট করবে যাতে ওটা কিছু ফ্যাক্টর সিক্রেট করে। এখানে মেনলি গ্রোথ
ফ্যাক্টর বা নিউট্রিয়েন্ট ফ্যাক্টর সিক্রেট করবে, যেটা কিন্তু স্পার্মিওজেনেসিস মানে কোন প্রসেসটা আমরা দেখেছি, এই যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া যে প্রসেস, অর্থাৎ স্পার্মের যে ম্যাচুরেশন, এই প্রসেসটাকে অনেক সময় স্পার্মের ম্যাচুরেশন বলা হয়, স্পার্মের ম্যাচুরেশন। তো এই টার্মটা যেহেতু এনসিইআরটিতে এরকমভাবে মেনশন করা নেই, তো কোশ্চেনে হয়তো দেবে না, কিন্তু এটাকে অনেক সময় স্পার্মের ম্যাচুরেশনও বলা হয়। তাহলে স্পার্মিওজেনেসিসে কে হেল্প করছে? সার্টোলি সেল। তাহলে তখন আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে স্পার্মিওজেনেসিস যে প্রসেসটা, সেই প্রসেসটাতে কোন হরমোন মেনলি রোল প্লে করে। মেনলি কথাটা লেখা থাকবে এখানে, মেনলি রোল প্লে করে, তখন আমাদের বলতে হবে তখন কিন্তু যে এফএসএইচ রোল প্লে করে। ওকে, ডিরেক্টলি কিন্তু এফএসএইচ রোল প্লে করছে। ওকে, তো লেটাস এক্সামাইন দ্য স্ট্রাকচার অফ এ স্পার্ম। এবার আমরা স্পার্মের স্ট্রাকচার দেখবো। ইট ইজ এ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কম্পোস্ট অফ, তাহলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কেন? আমরা খালি চোখে দেখতে পাই না, তাই কম্পোস্ট অফ হেড, নেক অ্যান্ড এ মিডিল পিস অ্যান্ড এ টেল। কি থাকে? হেড থাকে, নেক থাকে, মিডিল পিস থাকে, আর টেল থাকে। ওকে, এ প্লাজমা মেমব্রেন এনভেলপস দ্য হোল বডি অফ দ্য স্পার্ম। তাহলে স্পার্মের ঠিক, স্পার্মও তো একটা সেল, একটা হ্যাপ্লয়েড সেল, একটা সেলেও যেমন প্লাজমা মেমব্রেন থাকে, স্পার্মেও তেমনি প্লাজমা মেমব্রেন আছে। তাহলে প্লাজমা মেমব্রেন কি করে? স্পার্মকে পুরো জড়িয়ে আছে, এটাই বলেছে, এনভেলপ করে আছে। দ্য স্পার্ম হেড কন্টেন্স অ্যান ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই ইলংগেটেড কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, আমরা তো জানি নর্মালি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, কিন্তু স্পার্মের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা থাকে না, সেটা কিন্তু অনেকটা ইলংগেটেড হয়, নিউক্লিয়াসটা স্ট্রাকচারালি চেঞ্জ হয়। এই যে আমি বললাম স্পার্মের ম্যাচুরেশন হয়, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এই ম্যাচুরেশনে অনেক চেঞ্জেস হয়। একটা নর্মাল সেলের সাথে একটা স্পার্মের কিন্তু অনেক চেঞ্জ আছে। সেই কী কী চেঞ্জ পুরোপুরি আমাদের নেই, যতটুকুনি বলেছে এনসিইআরটিতে আমরা ঠিক সেইটার উপরে কিন্তু জোর দেবো। তাহলে ইলংগেটেড কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, দ্য অ্যান্টেরিয়র পোর্শন অফ হুইচ ইজ কভার্ড বাই ক্যাপ লাইক স্ট্রাকচার কল্ড অ্যাক্রোজোম। তাহলে অ্যাক্রোজোম থাকে, এই যে ক্যাপ লাইক একটা স্ট্রাকচার, অ্যান্টেরিয়র পোর্শনে কি আছে? অ্যাক্রোজোম। এবার মনে হতে পারে অ্যাক্রোজোম জিনিসটা কি? অ্যাক্রোজোম জিনিসটা কি? এটা কিছুই না, একটা মডিফাইড স্ট্রাকচার। এই অ্যাক্রোজোমের মধ্যে আমরা একটু পরে দেখবো অনেক এনজাইম থাকে। তো এটা একটু জেনে নিতে পারি যে অ্যাক্রোজোম যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা কিন্তু গলগি বডি থেকে ডিরাইভড হয়েছে। ওকে, গলগি বডি থেকে ডিরাইভড হয়েছে, এটা আমরা জেনে নিতে পারি, এটা অনেক আগে কোশ্চেন খুব আসতো। দ্য অ্যাক্রোজোম ইজ ফিল্ড উইথ এনজাইমস দ্যাট হেল্প ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। তাহলে অ্যাক্রোজোমে কি কি এনজাইম থাকে আমরা পড়বো এগুলো, যেটা কিন্তু ওভামের ফার্টিলাইজেশনে হেল্প করে। দ্য মিডল পিস পজেস নিউমেরাস মাইটোকন্ড্রিয়া। মিডল পিসে কিন্তু প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে, নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, এনার্জি সোর্স ফর সুইমিং, which produce energy for the movement of the tail that facilitates sperm motility essential for fertilization। তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু এটিপি জেনারেট করে, যার ফলে টেলটা, স্পার্মের টেলটা কিন্তু মুভ করতে পারে, যারা স্পার্মটা মুভ করে, টেলের মুভমেন্টের জন্যই তো স্পার্মটা মুভ করবে। আচ্ছা, the human male ejaculates about 200 to 300 million sperms during a coitus, of which for normal fertility, নর্মাল ফার্টিলিটির জন্য কতটা দরকার? 200 থেকে 300 মিলিয়ন স্পার্মস। তাহলে এই সমস্ত ডেটাগুলো আমরা একটু মনে রাখতে হবে। At least 60% of the sperms must have normal shape and size। তাহলে নর্মাল শেপ অ্যান্ড সাইজ কত পার্সেন্টের স্পার্মে থাকতে হবে? At least 60%, and at least 40% of them must show vigorous motility। vigorous motility দেখাবে 40% at least, এগুলো মিনিমাম, যাতে একটা নর্মাল ফার্টিলাইজেশন হয়। এবার আমরা স্পার্মের আর কি কি দেখেছি, এখানে দেখো নিউক্লিয়াস কন্টেনিং ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল, অবশ্যই ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল থাকবে নিউক্লিয়াস। তবে এখানে একটা আমরা যেমন জিনিস জেনে রাখবো, যেমন ধরো আগে আমরা কি পড়েছি, নিউক্লিয়াসে নিউক্লিওজোম স্ট্রাকচার, হিস্টোন পড়েছি ওই প্রোটিন। এই স্পার্মে হিস্টোন থাকে না, স্পার্মে যে স্ট্রাকচারটা থাকে তাকে বলে, মানে স্ট্রাকচার বলতে হিস্টোনের পরিবর্তে যে প্রোটিনটা থাকে তাকে বলে প্রোটামিন। প্রোটামিন, ওকে, প্রোটামিন থাকে হিস্টোনের পরিবর্তে। এটা জাস্ট এক্সট্রা হিসাবে জেনে রাখতে পারো, এনসিইআরটিতে ডিরেক্টলি বলা নেই, সুতরাং আসার চান্স খুবই কম। আচ্ছা, টেল, টেল এখানে থাকে, টেলে এখানে টেল তো থাকে, ঠিক আছে, এখানে যখন নেই তাহলে আর আমি আর বলছি না। ওকে, তো স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। টেলেও মাইক্রো 9+2 অ্যারেঞ্জমেন্ট থাকবে, তো যেহেতু এখানে অতটা মেনশন নেই আমি আর বলছি না, ঠিক আছে, কারণ এর বাইরে তো দেবে না। স্ট্রাকচার অফ স্পার্ম দেখতে হবে। স্পার্ম রিলিজ ফ্রম দ্য সেমিনিফেরাস টিবিউলস আর ট্রান্সপোর্টেড বাই দ্য অ্যাক্সেসরি ডাক্ট। তাহলে এই যে সেমিনিফেরাস টিবিউল থেকে রিলিজ হলো, তারপরে অ্যাক্সেসরি ডাক্ট দিয়ে ট্রান্সপোর্ট হবে। ওকে, সিক্রেশন অফ দ্য এপিডিডাইমিস
Vas deferens, seminal vesicle and prostate are essential for the maturation and the motility of the sperm. তাহলে এই যে এদের সিক্রেশনটা কিসের জন্য এসেনশিয়াল? ম্যাচুরেশন আর মর্টিলিটি। ম্যাচুরেশন মানে কি? এখানে ঠিক ম্যাচুরেশন বলতে এটা কোন কথাটা বোঝাচ্ছে? ম্যাচুরেশন মানে স্পারমিওজেনেসিস। ওকে, স্পারমিওজেনেসিস। এই যে তাহলে স্পার্মটা যখন স্পার্মাটির থেকে স্পার্মাটা জোয়া হলো, ওকে, স্পার্মাটির থেকে স্পার্মাটা এটা যেমন একটা স্পার্মের ম্যাচুরেশন, এছাড়াও কিন্তু স্পার্মের আরও ম্যাচুরেশন দরকার। মানে আরও ম্যাচুরেশন দরকার বলতে কি কি ম্যাচুরেশন আমি একটু মেনশন করে দিই, এখানে তো অতটা বলা নেই। এটা স্পার্মিওজেনেসিস, এখানে কেটে দিই এটা। ধরা যাক স্পার্মটাকে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে থাকার জন্য বা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যাওয়ার জন্য কিছু কিছু স্পার্মের কিছু কিছু কি হয়, মডিফিকেশন হয়। তাহলে সেই সমস্ত মডিফিকেশনগুলোকে আমরা কি বলছি? ম্যাচুরেশন অ্যাকচুয়ালি। তো মডিফিকেশন টু ফর করে দিই, ফর ট্রান্সপোর্টিং ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। তো এখানে কি কি প্রচুর মডিফিকেশন হয়, কি কি মডিফিকেশন আমাদের জানতে হবে না, কিন্তু আমাদের কোশ্চেন যেটা আসবে যে এই যে এদের সিক্রেশনগুলো এদের কিসে হেল্প করে? স্পার্মের ম্যাচুরেশন হেল্প করে আর মর্টিলিটিটা কিন্তু বোথ হবে। ওকে, দ্য সেমিনাল প্লাজমা অ্যালং উইথ দ্য স্পার্মস কনস্টিটিউট দ্য সেমেন। তাহলে সেমেন কি হলো? সেমিনাল প্লাজমার সাথে স্পার্মের একসাথে। দ্য সেমিনাল প্লাজমা আগের দিন আমরা দেখেছি। The function of male accessory duct and the glands are maintained by the testicular hormone called androgens. তাহলে এগুলো টেস্টিকুলার হরমোন, যেটা অ্যান্ড্রোজেন্স দেখলাম, সেইটা কিন্তু এই যে মেল অ্যাক্সেসরি ডাক্ট এবং গ্ল্যান্ডস গুলো কিন্তু মেনটেন্ড হয়। ওকে, তো এতটা পর্যন্ত স্পার্মাটোজেনেসিস আছে। আশা করি এই স্পার্মাটোজেনেসিস প্রসেসটা বোঝা গেছে। এখান থেকে কিন্তু এইবারে নিতে, তো এর বাইরে কোশ্চেন আসার চান্স খুবই কম। এখান থেকে আমাদের যেগুলো খুঁটিনাটি বিষয়গুলো একটু মনে রাখলেই কিন্তু যে কোশ্চেনটা আসবে, একটা যদি আসে সেটাই আমরা পারবো। কারণ নর্মাল কোশ্চেনই অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়, মানে সহজ কোশ্চেনই, যেমন স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা কিন্তু একটা মাইটোটিক ডিভিশন, এখানে অনেক সময় আমাদের গন্ডগোল হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া ফর্মেশন কি বলে, স্পার্মাটোজোয়ার তারপরে স্পার্ম যে ফর্মেশন সেটাকে সেমিনিফেরাস টিবিউল থেকে রিলিজড হলো, সেই প্রসেসটাকে কি বলে। এই প্রসেসগুলো একই, যেহেতু টার্মগুলো একই ধরনের, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সহজ কোশ্চেনে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো নেক্সট দেখো উজেনেসিস, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ ম্যাচিওর ফিমেল গ্যামেট। তাহলে ম্যাচিওর ফিমেল গ্যামেট প্রসেস ফর্মেশনের প্রসেসটাকে কি বলে? উজেনেসিস, হুইচ ইজ মার্কলি ডিফারেন্ট ফ্রম দ্য স্পার্মাটোজেনেসিস, যেটা কিন্তু স্পার্মাটোজেনেসিসের থেকে ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? উজেনেসিস ইজ ইনিশিয়েটেড ডিউরিং দ্য এমব্রায়নিক ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে উজেনেসিস কখন ইনিশিয়েটেড হয়? উজেনেসিস ইজ ইনিশিয়েটেড ডিউরিং দ্য এমব্রায়নিক ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে দেখো স্পার্মাটোজেনেসিস কখন ইনিশিয়েটেড হলো? স্পার্মাটোজেনেসিস ইনিশিয়েট হচ্ছে পিউবার্টিতে, তাই তো। উজেনেসিস কখন ইনিশিয়েট হলো? এমব্রায়নিক ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে আমরা যখন উজেনেসিসটা পড়বো তখন কিন্তু ঠিক এইভাবে আমরা ডিফারেন্ট মানে ডিফারেন্স কি, পার্থক্য আছে কি কি, কোথায় তারা ডিস্টিংক্ট একে অপরের থেকে, এরকম করে ভেবে পড়তে হবে, তবেই কিন্তু আমরা কোশ্চেনটা আরও সহজে পারবো। উজেনেসিস, আচ্ছা, when a couple of million gamete mother cell, যেটাকে আমরা কি বলি? উগোনিয়া গ্যামেট মাদার সেল আর ফর্মড উইদিন ইচ ফিটাল ওভারি। তাহলে কি বলছে? উজেনেসিস কখন শুরু হয়? উজেনেসিস কিন্তু আর্লি, মানে ফিটাস অবস্থাতেই শুরু হয়, আর্লি এমব্রায়নিক ডেভেলপমেন্টাল স্টেজ, মানে ফিটাস অবস্থাতেই কিন্তু শুরু হচ্ছে। এবং এই যে ফিটাল ওভারি, এর জন্য বলছে ফিটাল ওভারি কি হয়? মিলিয়ন অফ গ্যামেটস উগোনিয়া ফর্মড হয়। ঠিক আছে, নো মোর উগোনিয়া আর ফর্মড অ্যান্ড অ্যাডেড আফটার বার্থ। তাহলে একবার জন্মের পর কিন্তু, আর একবার হওয়ার পর আর কিন্তু উগোনিয়া নতুন করে কিন্তু হয় না ফর্ম। দিস সেল স্টার্ট ডিভিশন অ্যান্ড এন্টার ইন্টু প্রোফেজ ওয়ান অফ দ্য মিওটিক ডিভিশন। তাহলে দেখো উগোনিয়া প্রথমে, এই লাইনটা এখানে একটু আছে, এখানে বলেছে কি দিস সেল স্টার্ট ডিভিশন, প্রথমে ডিভিশন স্টার্ট করে, স্টার্ট ডিভিশন অ্যান্ড এন্টার ইন্টু প্রোফেজ ওয়ান অফ দ্য মিওটিক ডিভিশন। প্রথমেই তারা কিন্তু মাইটোসিস করে না। ছবিটা দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে লাইনটা কেন। এটা হচ্ছে উজেনেসিস, উজেনেসিসটা দেখছি, দেখো উগোনিয়া আছে। ওকে, উগোনিয়া কখন বলছে? ফিটাল লাইফ। এই জায়গাগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এতটা হচ্ছে বার্থের আগে অবধি।
হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছো তো ফিটাল লাইফ এই জায়গাটা? উগোনিয়া ফার্স্টে কি করছে? উগোনিয়া কিন্তু মাইটোসিস ডিফারেন্সিয়েশন অর্থাৎ মাইটোসিস করছে। তারপরে কি ফর্ম করছে? প্রাইমারি উসাইট। এটা কখন ফর্ম করছে? ফিটাল লাইফে অর্থাৎ আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল পিরিয়ডে। ফিটাসেই কিন্তু এটা উগোনিয়া থেকে কি তৈরি হচ্ছে? প্রাইমারি উসাইট। তাহলে উগোনিয়া ডিভিশন স্টার্ট করলো অ্যান্ড এন্টার ইন্টু প্রোফেজ ওয়ান অফ দ্য মিওটিক ডিভিশন অ্যান্ড গেট টেম্পোরারি অ্যারেস্টেড অ্যাট দিস স্টেজ। কোন স্টেজে? প্রোফেজ ওয়ান অফ দ্য মিওটিক ডিভিশনে কি হচ্ছে? প্রোফেজ ওয়ানে কোন স্টেজে? অ্যাকচুয়ালি ডিপ্লোটিন, ঠিক আছে, আমাদের অতটা ইন ডিটেল দরকার নেই। ডিপ্লোটিনে কি হচ্ছে? অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এইরকম ডিপ্লোটিনে অ্যারেস্ট হওয়া একটা উসাইটকে আমরা কি বলি? প্রাইমারি উসাইট। তাহলে প্রাইমারি উসাইট কোন স্টেজে অ্যারেস্ট হয়ে আছে? প্রোফেজ ওয়ানের ফার্স্ট মিওটিক ডিভিশনের প্রোফেজ ওয়ান। ওকে, each primary oocyte then gets surrounded by a layer of granulosa cells and is called primary follicle। তাহলে কি বলছে? এই যে প্রাইমারি উসাইট, আচ্ছা এখান থেকে দেখিয়ে দিই। এই যে প্রাইমারি ফলিকল, প্রথমে কি হচ্ছে? প্রাইমারি ফলিকল তৈরি করছে অর্থাৎ প্রাইমারি উসাইট। এই যে ভেতরেরটা কি? এটা হচ্ছে প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট কিসের ওপর? এই যে লেয়ার অফ, এটা কি বলবো? লেয়ার অফ গ্র্যানুলোসা সেলস। তাহলে গ্র্যানুলোসা সেলসের লেয়ার দ্বারা কিন্তু কি হচ্ছে? কভার্ড হচ্ছে। কভার ঠিক নয়, মানে গ্র্যানুলোসা সেলসের লেয়ার দ্বারা সারাউন্ড হচ্ছে আর কি, সারাউন্ডেড বাই লেয়ার অফ গ্র্যানুলোসা সেলস। তখন তাকে কি বলছি? প্রাইমারি ফলিকল বলছি। এ লার্জ নাম্বার অফ দিস ফলিকল ডিজেনারেট ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি। পিউবার্টি হতে হতে কিন্তু এইরকম এরকম অনেক ফলিকল, প্রাইমারি ফলিকল কিন্তু ডিজেনারেট হয়ে যায়। তাহলে মিলিয়নস অফ উগোনিয়া থেকে যে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে, তাহলে আরেকবার দেখে নিই কি হচ্ছে এখানে। কি হলো? উগোনিয়া কত বলেছিল? মিলিয়নস অফ উগোনিয়া আছে। উগোনিয়া মাইটোসিস করে কি তৈরি করছে? প্রাইমারি উসাইট তৈরি করছে। এবার প্রাইমারি উসাইট কি হবে? প্রাইমারি উসাইট কিন্তু ফার্স্ট মিওটিক ডিভিশনে অ্যারেস্ট হয়ে যাবে, মানে এবার প্রাইমারি উসাইট থেকে মিওসিস হবে। তো ফার্স্ট মিওটিক ডিভিশনে অ্যারেস্ট হয়ে গেল, প্রোফেজ ওয়ানে ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হয়ে গেল। এইবার এই যে প্রাইমারি উসাইট অর্থাৎ প্রাইমারি উসাইট যেটা মানে প্রাইমারি ফলিকল, যেটা প্রাইমারি উসাইটের সাথে গ্র্যানুলোসার সেলগুলো সারাউন্ড হয়ে যেটা তৈরি করেছে প্রাইমারি ফলিকল, এই প্রাইমারি ফলিকল পিউবার্টি অবধি কিন্তু অনেক ডিজেনারেট হয়ে যায়, এটাই বলেছে। দেয়ারফর অ্যাট পিউবার্টি অনলি 16,000 to 18,000, 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকলস আর লেফট ইন ইচ ওভারি। অর্থাৎ একটা ওভারিতে কত থাকে? 60 থেকে 80,000। তাহলে মোট যদি বলে তখন কিন্তু 1,20,000 থেকে 1,40,000, 120 থেকে 140। ওকে, ইচ কথাটা খেয়াল রাখতে হবে। The primary follicles get surrounded by more layers of granulosa cells and new theca and are called secondary follicles। আস্তে আস্তে কি হচ্ছে? এই ওভারির মধ্যে কি হচ্ছে? প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে। এখানে সেকেন্ডারি ফলিকল কোনটা? এইটা। তাহলে সেকেন্ডারি ফলিকলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে গ্র্যানুলোসা সেলের লেয়ার কিন্তু বেড়েছে, আর এটা এক্সট্রা লেয়ার অ্যাড হয়েছে, এক্সট্রা কভারিং অ্যাড হয়েছে, এটাকে আমরা কি বলবো? থিকা বলে। থিকা, জাস্ট থিকাটা অ্যাড হয়েছে, এক্সট্রা কভারিং। ওকে, তাহলে এটা হচ্ছে কি? সেকেন্ডারি ফলিকল। The secondary follicle soon transform into a tertiary follicle। Secondary follicle থেকে কি হচ্ছে? Tertiary follicle, which is characterized by a fluid filled cavity। তাহলে টার্সিয়ারি ফলিকুলে কি থাকবে? একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকবে, যাকে কি বলবো? অ্যান্ট্রাম। তাহলে আমরা টার্সিয়ারি ফলিকুল দেখে নিই। এই যে টার্সিয়ারি ফলিকুল শোয়িং অ্যান্ট্রাম, এখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে টার্সিয়ারি ফলিকুল। 3 ডিগ্রি লিখে দিলাম, আর টার্সিয়ারি ফলিকুল। ওকে, the theca layer is organized into inner theca interna and outer theca externa। তাহলে সেকেন্ডারি ফলিকলসে আমরা দেখলাম যে শুধু থিকা লেয়ার হয়েছে, এখানে কিন্তু থিকা এক্সটার্না অর্থাৎ আউটার লেয়ার এবং থিকা ইন্টারনা, থিকারও কিন্তু ডিফারেন্সিয়েশন হয়েছে। ওকে, মানে ডিফারেন্ট স্টেজ, ডিফারেন্ট লেয়ার তৈরি হয়েছে। It is important to draw your attention that it is at this stage that the primary oocyte within the tertiary follicle grows in size and completes its first meiotic division। বলছে এই স্টেজটাতে, এই যে টার্সিয়ারি ফলিকল তৈরি হয়েছে, এই স্টেজটাতে কি হচ্ছে? ভেতরের যে উসাইটটা, এতক্ষণ ভেতরের যে নিউক্লিয়াসটা, যেটাকে আমরা কি বলছিলাম? প্রাইমারি উসাইট, এটাকে কি বলছিলাম? প্রাইমারি ফলিকল, প্রাইমারি উসাইট। তাহলে সেকেন্ডারি ফলিকল প্রাইমারি উসাইট, তারপরে কি টার্সিয়ারি ফলিকল, কিন্তু এখন উসাইটটা কি হচ্ছে? সেকেন্ডারি উসাইট। এই জায়গাটা যেন খেয়াল থাকে। প্রাইমারি ফলিকুলের ভেতরে কি আছে? প্রাইমারি উসাইট আছে। তারপরে প্রাইমারি ফলিকুল থেকে আস্তে আস্তে যখন সেকেন্ডারি ফলিকুল তৈরি হচ্ছে, সেকেন্ডারি ফলিকুলের ভেতরে কি আছে? প্রাইমারি উসাইট আছে। কিন্তু সেকেন্ডারি ফলিকুল থেকে যখন টার্সিয়ারি ফলিকুল তৈরি হচ্ছে, অ্যান্ট্রাম, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, তার ভেতরে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা কিন্তু এখন সেকেন্ডারি উসাইট হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করেছে।
ওকে, কমপ্লিটস ইজ ফার্স্ট মিওটিক ডিভিশন। ইট ইজ অ্যান আনইকুয়াল ডিভিশন, ফার্স্ট মিওটিক ডিভিশনটা হচ্ছে আনইকুয়াল ডিভিশন হবে এই ক্ষেত্রে, রিজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ এ লার্জ হ্যাপ্লয়েড সেকেন্ডারি উসাইড অ্যান্ড টাইনি ফার্স্ট পোলার বডি। এখানে কি বলেছে, এই যে ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হচ্ছে প্রায়র টু ওভিউলেশন, ঠিক ওভিউলেশনের আগে অবধি এই 12-13 ডেজে কমপ্লিট হবে, 11-12 ডেজে কমপ্লিট হবে। তো আমরা দেখবো ছবিতে, এখান থেকে দেখবো না আপাতত। এখানে দেখো সেকেন্ডারি উসাইড তৈরি হয়েছে, প্রাইমারি উসাইড 2n ছিল, সেকেন্ডারি উসাইড কি হয়ে যাবে, n হয়ে যাবে। এখানে কি হচ্ছে, যখন সেকেন্ডারি উসাইড তৈরি হচ্ছে তখন দেখো একটা কিন্তু এই যে পোলার বডি বলছে, অর্থাৎ এর সাইটোপ্লাজমটা কিন্তু কি হচ্ছে, খুব অল্প, আর এটার ক্ষেত্রে সাইটোপ্লাজমটা অনেক বেশি থাকছে। এর ফলে একটা সুবিধা হয়, কি সুবিধা হয়, এই যে পড়বো, সেকেন্ডারি উসাইড রিটেন্স বাক অফ দ্য নিউট্রিয়েন্ট রিচ সাইটোপ্লাজম অফ দ্য প্রাইমারি উসাইড। তাহলে প্রাইমারি উসাইডের মধ্যে থেকে বেশিরভাগ সাইটোপ্লাজমটা কে এনে সেকেন্ডারি উসাইড, আর পোলার বডি থেকে খুব অল্প সাইটোপ্লাজম থাকে। এটা সুবিধা হয়। ক্যান ইউ থিঙ্ক অফ এনি অ্যাডভান্টেজ ফর দিস? অবশ্যই। তাহলে কি হবে, ইয়োক একটা ম্যাটেরিয়াল থাকছে বা নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল থাকছে, এর ফলে কি হচ্ছে, যে ওভামটা যেটা তৈরি হচ্ছে সেকেন্ডারি উসাইড থেকে সেটা অনেক ম্যাচিওর থাকবে, সেটা অনেক নিউট্রিয়েন্ট পাবে, এটার জন্যই। Does the first polar body born out of this first meiotic division divide further or degenerate? এটা কি ফার্দার ডিভাইড করে ফার্স্ট মিওটিক ডিভিশন, অর্থাৎ পোলার বডিটা কি ফার্দার ডিভাইড করে না ডিজেনারেট হয়ে যায়, সেটা জিজ্ঞেস করেছে। অ্যাট প্রেজেন্ট উই আর নট ভেরি সার্টেন অ্যাবাউট দিস। এখনো অবধি আমরা এটা একটু বুঝতে পারি না, একটু কন্ট্রাডিকশনারি ব্যাপার রয়েছে। দ্য টার্সিয়ারি ফলিকল ফার্দার চেঞ্জেস ইনটু ম্যাচিওর ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল। এই যেখানে টার্সিয়ারি ফলিকল হলো, টার্সিয়ারি ফলিকল থেকে কি তৈরি হলো, গ্রাফিয়ান ফলিকল, বা এটাকে আমরা ম্যাচিওর ফলিকল বলবো। The secondary oocyte forms a new membrane called zona pellucida. তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেকেন্ডারি উসাইড ভেতরে যে নিউক্লিয়াসটা তাকে আমরা কি বলছি, সেকেন্ডারি উসাইড। সেকেন্ডারি উসাইডের বাইরে একটা নিউ লেয়ার তৈরি হবে, এটাকে কি বলবো, জোনা পেলুসিডা সারাউন্ডিং ইট। The Graafian follicle now ruptures to release the secondary oocyte ovum from the ovary by the process called ovulation. তারপর ওভিউলেশনের পরে ওভামটা রিলিজ হলো। তাহলে ওভাম যেটা রিলিজ হলো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি একটা সেকেন্ডারি oocyte arrested at metaphase 2, মেটাফেজ 2-তে অ্যারেস্ট হয়ে থাকা একটা সেকেন্ডারি উসাইড। ওকে, ফার্স্টে কি হলো, এই যে ফার্স্টে এই যে সেকেন্ডারি উসাইড থেকে কি তৈরি হলো, ওভাম তৈরি হলো। ওভাম আর সেকেন্ডারি পোলার বডি। কিন্তু এই সেকেন্ডারি উসাইড থেকে যে ওভাম তৈরি হবে এটা কিন্তু এখনো একটা ব্লক রয়েছে, এটা এখনো হয়নি, অর্থাৎ সেকেন্ডারি উসাইডটাই রিলিজ হলো। আমরা যেটাকে বলছি যে ওভাম রিলিজ হলো, এই ওভামটা কিন্তু ম্যাচিওর্ড নয়। ওভামটা মনে রাখতে হবে, এখানে একটা সেকেন্ডারি উসাইড, এই যে এখানে লেখা আছে সেকেন্ডারি উসাইড, ব্যাকেটে লেখা আছে ওভামটা এখনো হয়নি, এটা একটা সেকেন্ডারি উসাইড, যেটা একটা মিওসিস 2 অর্থাৎ মেটাফেজ 2-তে ব্লক হয়ে থাকা একটা সেকেন্ডারি উসাইড। এই জায়গাটা যেন খেয়াল থাকে, ওভামটা হচ্ছে মেটাফেজ 2-তে ব্লক হয়ে থাকা একটা সেকেন্ডারি উসাইড। ক্যান ইউ আইডেন্টিফাই মেজর ডিফারেন্স বিটুইন দ্য স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস? কি মেজর ডিফারেন্স? এইবার আমরা মেজর ডিফারেন্সগুলো ছবিতে দেখবো। ওকে, ছবিতে দেখবো, খুব ভালো করে এই ছবিটা বুঝতে হবে, তবে কিন্তু আমরা স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসটা বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকবো, আর যে কোনো কোশ্চেন এলে কিন্তু আমরা সেটা পারবো, খুব কনফিডেন্টলি পারবো, শুধু পারবো না। দেখো, স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে কোথায় শুরু হচ্ছে, পিউবার্টিতে। কি হচ্ছে, স্পারমাটোগোনিয়া পিউবার্টিতে। তখন কি হচ্ছে, ওই যে বললাম জিএনআরএইচ বেড়ে যাচ্ছে, এলএইচএফএসএইচ বেড়ে যাচ্ছে। তো নর্মালি মাইটোসিস ডিফারেন্সিয়েশন তো চলছেই, প্রাইমারি স্পারমাটোসাইট। এইবার কিছুটা এই স্পারমাটোগোনিয়া তো মাইটোসিস করে কি হয়, যে মাইটোসিস করে একটা থেকে দুটো এই যে বেড়েছে, এখানে দেখা যাচ্ছে বেড়েছে। এবার তার মধ্যে কিছু স্পারমাটোগোনিয়াম কি করছে, যেটাকে আমরা কি বলছি, প্রাইমারি স্পারমাটোসাইট। তারা কি 2n অবশ্যই। এরা কি হচ্ছে, ফার্স্ট মিওটিক ডিভিশন করছে। এরা কখন করছে, পিউবার্টির সময়। কেন করছে ফার্স্ট মিওটিক ডিভিশন? কারণ এখানে এলএইচ এফএসএইচ সব বেড়ে গেছে, হ্যাঁ, এফএসএইচ বেড়েছে, তো আগে দেখিয়ে নিয়েছি আমরা হরমোনাল কি চেঞ্জটা হয়। তাহলে কি করে কি করছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করছে, এটা কিন্তু এন। ওকে, সেকেন্ড মিওটিক ডিভিশন করছে, তারপরে কি করছে, স্পারমাটিড তৈরি করছে, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি করছে, লাস্টে স্পারমাটোজোয়া বা স্পার্ম তৈরি হচ্ছে, স্পারমাটোজোয়া স্পার্ম হচ্ছে এন। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু পিউবার্টির সময় একদম স্পার্ম তৈরি হয়ে গেল, তাহলে ক্রোমোজোম নাম্বার এখানে 46 ছিল প্রাইমারি স্পারমাটোসাইটে, সেকেন্ডারিতে 23, আবার স্পারমাটিড বা স্পারমাটোজোয়াতেও কিন্তু 23 হয়ে গেল। কিন্তু ডিফারেন্ট রয়ে গেল হচ্ছে উজেনেসিসের ক্ষেত্রে স্টার্ট কখন হচ্ছে, ফিটাল লাইফ। আগে কখন দেখলাম, পিউবার্টিতে, এখন হচ্ছে ফিটাল লাইফে স্টার্ট, আর্লি এমব্রায়োনিকে স্টার্ট হয়ে যাচ্ছে। তখন উগোনিয়া, যেটা এগ মাদার সেল, উগোনিয়া থেকে মাইটোসিস ডিফারেন্সিয়েশন করছে কি প্রাইমারি স্পারমাটোসাইট। দেখো, জন্মের আগেই কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়ে আছে। ওকে, এইবার যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলো,
তাহলে চাইল্ডহুড এলো, বার্থ হলো, তারপরে চাইল্ডহুড, তারপরে যেই পিউবার্টি এলো, যখন পিউবার্টি এলো তখন কিন্তু প্রাইমারি স্পার্মাটোসাইট, যেটা একটা এই প্রাইমারি স্পার্মাটোসাইটটা তো মিওসিস ওয়ানে অর্থাৎ প্রোফেজ ওয়ানে ব্লক হয়েছিল, প্রোফেজ ওয়ানে ব্লক হয়েছিল মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানে ফার্স্ট মিউটিক ডিভিশনের প্রোফেজ ওয়ানে ব্লক হয়েছিল, P1 লিখে দিলাম। এই যে যেই ব্লক হয়েছিল পিউবার্টির সময় তারা কি হলো, পিউবার্টিতে সেই ব্লকটা কিন্তু খুলে গেল, ব্লকটা খুলে গেল। তাহলে তখন ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি উসাইট তৈরি করলো। ওকে, সেকেন্ডারি উসাইট তৈরি করলো। এইবার সেকেন্ডারি উসাইটটা ওভাম রূপে কিন্তু রিলিজ হলো, তাহলে সেকেন্ডারি উসাইটটাই কিন্তু ওভাম রূপে রিলিজ হবে। কিন্তু সেকেন্ডারি ওভামটা ম্যাচিওর এখন হবে না, ফার্টিলাইজেশনের পর পুরোপুরি ওভামটা তৈরি হবে। ওকে, তাহলে যখন রিলিজ হচ্ছে, রিলিজড, তাহলে হিউম্যানের ক্ষেত্রে যে রিলিজ যে ওভাম, ওভিউলেশনের সময় যে ওভামটা রিলিজ হয় সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট অ্যারেস্টেড অ্যাট, সেকেন্ডারি উসাইটটা কোথায় এখন অ্যারেস্টেড আছে, মেটাফেজ 2-তে। ওকে, মেটাফেজ 2-তে অ্যারেস্টেড, মিওসিস 2 এর মেটাফেজ 2-তে অ্যারেস্টেড হয়ে থাকে একটা সেকেন্ডারি উসাইট। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যাডাল্ট রিপ্রোডাক্টিভ সাইকেল হচ্ছে। তো এটা হলো স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস। নেক্সট আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা এই ক্লাসেই দেখবো, কারণ মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখলে উজেনেসিসের যেটুকুনি পার্ট, উজেনেসিসের যেটুকুনি পার্ট যদি একটু বোঝার বা একটু খটোমটো থাকে কোনো একটা জায়গা, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখলে, মেনস্ট্রুয়াল সাইকেলের যে গ্রাফটা আছে সেটা দেখলে। ওকে, তার জন্য এখানে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখে নিচ্ছি। দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইন দ্য ফিমেল প্রাইমেটস, তাহলে প্রাইমেট কারা, যারা হচ্ছে ইউথেরিয়ান ম্যামালস, আশা করি প্রাইমেট কারা জানো, ইউথেরিয়ান ম্যামালস, ইউথেরিয়ান যারা, যেমন মাঙ্কি, এপস, হিউম্যান, ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তাদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ সাইকেল তাকে কি বলে, মেনস্ট্রুয়াল সাইকেল। দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস অ্যাট দ্য পিউবার্টি, পিউবার্টিতে ফার্স্ট মেনস্ট্রুয়েশন হয়, ইজ কল্ড মেনার্কি, প্রথম মেনস্ট্রুয়েশনটাকে কি বলে, মেনার্কি। ইন হিউম্যান ফিমেলস মেনস্ট্রুয়েশন ইজ রিপিটেড অ্যাট অ্যান অ্যাভারেজ ইন্টারভাল অফ 28 to 29 days, দুটোই হতে পারে 28 বা 29 days, অ্যান্ড দ্য সাইকেল অফ ইভেন্টস স্টার্টিং ফ্রম ওয়ান মেনস্ট্রুয়েশন till the next one is called menstrual cycle। এই সাইকেলটাকে কি বলে, menstrual cycle। one ovum is released, one যে ovum is released, এই ovum মানে কি, ovum মানে হচ্ছে সেকেন্ডারি উসাইট, বারবার বলছি সেকেন্ডারি উসাইট অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ 2, মিওসিস 2 এর মেটাফেজ 2-তে ব্লক হয়ে থাকে একটা সেকেন্ডারি উসাইট, যেটা কিন্তু ওভিউলেশনের সময় ওভাম রূপে রিলিজ হচ্ছে। ডিউরিং দ্য মিডল অফ ইচ মেনস্ট্রুয়াল সাইকেল, মিডল অফ ইচ মেনস্ট্রুয়াল সাইকেল মানে 14 ডেজ মতো, এখানে কিন্তু 14 ডেজে কিন্তু ওরা ওভিউলেশন হয়। দ্য মেজর ইভেন্টস অফ মেনস্ট্রুয়াল সাইকেলস আর শোন ইন ফিগার 3.9। দ্য সাইকেল স্টার্টস উইথ, এবার আমরা ফিগারের সাথে মিলিয়ে দেখবো। দ্য সাইকেল স্টার্টস উইথ দ্য মেনস্ট্রুয়াল ফেজ when menstrual flow occurs and it lasts for 3 to 5 days। ওকে, তাহলে সাইকেলের প্রথমে কি আছে দেখো, এক্স অ্যাক্সিসে কি আছে, এক্স অ্যাক্সিসে প্রথমে আছে হচ্ছে মেনস্ট্রুয়েশন, এটা হচ্ছে প্রথম ফেজ। এদিকে কি আছে, ডেজ বলা আছে 1, 3, 5 করে। ওয়াই অ্যাক্সিসের এদিকে কি আছে, ইউটেরিন ইভেন্টস, প্রথমে আমরা ইউটেরিন ইভেন্টসটা পড়ছি। ওকে, প্রথমে কি হচ্ছে, মেনসেস, অর্থাৎ এখানে কি হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো ফেজ, এটা কতদিন চলবে, 1 থেকে 3, তাই তো, 3 to 5 days, মানে 1 থেকে 3 অথবা 1 থেকে 5 days, তাহলে 5 পর্যন্ত, এতটা পর্যন্ত করে নিলাম, এতটা পর্যন্ত কি হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে। ওকে, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফ্লো। তাহলে এই সময় কি হয়, the menstrual flow results due to breakdown of endometrial lining, অর্থাৎ আমরা আগের দিন 3টে লেয়ার পড়েছি, তার মধ্যে endometrial লাইনিংটা দেখেছিলাম, ইউটেরাসের কি হয়, শেডিং হয়, অর্থাৎ শেড হয়। তাহলে এন্ডোমেট্রিয়াল লাইনিং অফ দ্য উটেরাসের কি হয়, ব্রেকডাউন হবে, অ্যান্ড ইটস ব্লাড ভেসেল, এবং এর ব্লাড ভেসেলের হুইচ ফর্মস লিকুইড দ্যাট কামস আউট থ্রু ভ্যাজাইনা, ভ্যাজাইনা দিয়ে যে লিকুইডটা আসবে। ওকে, এই ফেজে এটা হলো মেনস্ট্রুয়েশন ফেজে বা মেনস্ট্রুয়াল ফ্লো ফেজে। মেনস্ট্রুয়েশন অনলি অকার্স ইফ দ্য রিলিজড ওভাম ইজ নট ফার্টিলাইজড, যদি ফার্টিলাইজেশন না হয় তবেই কিন্তু এটা হবে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হবে যদি ফার্টিলাইজেশন না হয় তবেই কিন্তু মেনস্ট্রুয়েশন হবে। ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, হতে পারে মেনস্ট্রুয়েশন না হলে সেটা প্রেগনেন্সির একটা ইন্ডিকেটর। However, it may be also caused due to some other underlying cause like stress, poor health, etc. এটা কিন্তু তার মানে হতে পারে, এটা মেবি বলেছে, তার মানে যদি আমাদের প্রশ্ন আসে যে মেনস্ট্রুয়েশন, ল্যাক অফ মেনস্ট্রুয়েশন হলে শিওরলি আর কি প্রেগনেন্সি হবে, তখন কিন্তু অ্যান্সারটা বা স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে যাবে, না হয়ে যাবে, রং হয়ে যাবে। ওকে, কারণ ওটা মেবি, শিওরলি হবে না, কারণ এছাড়া স্ট্রেস, পুয়ার হেলথের জন্য কিন্তু মেনস্ট্রুয়েশন নাও হতে পারে। ওকে, দ্য মেনস্ট্রুয়াল ফ্লো ইজ ফলোড বাই দ্য
ফলিকুলার ফেজ, তাহলে ফলোড বাই, আগের দিনও বলছিলাম ফলোড বাই কথার অর্থ পরে, ফলোড বাই কথার টার্মটা যেন খেয়াল থাকে, এটা দিয়েও কিন্তু অনেক সময় স্টেটমেন্টে আসে। ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ, নেক্সট ফেজ কি ফলিকুলার ফেজ, তাহলে প্রথম ফেজে কি হলো মেনস্ট্রুয়েশন 1 থেকে 3 অথবা 5 ডেজ, এই সময় কি হলো ইউটেরিন ইভেন্টে আমরা কি দেখলাম, এই যে ইউটেরিন ইভেন্টে দেখো প্রথমে কিন্তু অনেকটা ছিল, তারপরে আস্তে আস্তে শেডিং হচ্ছে, শেডিং হয়ে 1 থেকে 5 ডেজে কি হচ্ছে একবারে কমে গেল, এই যে একবারে কমে গেল, অর্থাৎ এই যে ব্লাড ভেসেলগুলো সব শেড হতে হতে কমে গেল। ওকে, ইউটেরিন ইভেন্টস দেখলাম। During this phase, the primary follicles in the ovary grow to become a fully mature Graafian follicle. তাহলে কি বলছি যে ফলিকুলার ফেজে কি হয়, ফলিকুলার ফেজে কি হয়, এই যে প্রাইমারি ফলিকল তো রয়েছে, প্রাইমারি 1 ডিগ্রি এফ লিখলাম, প্রাইমারি ফলিকল থেকে কি হয় সেকেন্ডারি ফলিকল তৈরি হয়, সেকেন্ডারি ফলিকল থেকে কি হয় টার্সিয়ারি ফলিকল তৈরি হয়, টার্সিয়ারি ফলিকল থেকে কি হয় গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। তাহলে এই যে বলছে কি বলছে, এই যে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়, ওভারির মধ্যে কি হয় ফুললি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়, অ্যান্ড সাইমালটেনিয়াসলি দ্য এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস রিজেনারেট, তাহলে এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস রিজেনারেট কোন ফেজে করে ফলিকুলার ফেজে, থ্রু পলিফারেশন, পলিফারেশনের মাধ্যমে। দিস চেঞ্জেস ইন দ্য ওভারিয়ান ইউটেরাস are induced by the changes in level of pituitary and ovarian hormone. এটা অলরেডি আমরা দেখেছি, এই সময় এফএসএইচ এলএইচ এর লেভেল বাড়ে, এটা আমরা গ্রাফ থেকেও দেখে নেবো। তাহলে দেখো ফলিকুলার ফেজে আরেকটু ভালো করে দেখে নিই, ফলিকুলার ফেজে কি হয় প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, টার্সিয়ারি ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল তৈরি হলো। এইবার এইখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, প্রাইমারি ফলিকুল তো, প্রাইমারি ফলিকুল কাকে বলে ভেতরটা নিউক্লিয়াস আছে আর বাইরে গ্র্যানুলোসার সেলস, এরকম। সেকেন্ডারি ফলিকুল কাকে বলে নিউক্লিয়াস আছে, গ্র্যানুলোসার সেলসের লেয়ারটা বেড়েছে, এরকম, আর জোনা পেলুসিডা লেয়ার এসেছে। টার্সিয়ারি ফলিকুল কাকে বলে, এগুলো আমরা অলরেডি এইখান থেকে দেখে নিয়েছি, এটার সাথে একটু কানেক্ট করে নেবো। টার্সিয়ারি ফলিকুল কাকে বলে, জোনা পেলুসিডার সাথে, সরি থিকা, জোনা পেলুসিডা বলছে থিকা, থিকার সাথে সাথে থিকা এক্সটার্না থিকা ইন্টারনা দুটোই চলে এসেছে টার্সিয়ারি ফলিকুল। ওকে, এই যে এইখানে দেখেছিলাম। আর ওভাম কর্পাস লুটিয়াম কখন বলে, গ্রাফিয়ান ফলিকুল কখন বলে, গ্রাফিয়ান ফলিকুল হচ্ছে যখন জোনা পেলুসিডা এসেছে এক্সট্রা হিসাবে। ওকে, তো এটা আমরা দেখে নিয়েছি যে প্রাইমারি ফলিকুলে কি এসেছিল শুধুমাত্র গ্র্যানুলোসার সেলস, প্রাইমারি ফলিকুল তার ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল তাকে কি বলেছিলাম প্রাইমারি উসাইড। সেকেন্ডারি ফলিকুল কাকে বলেছিলাম, সেকেন্ডারি ফলিকুল বলেছিলাম যখন গ্র্যানুলোসার সেলসের লেয়ার বেড়েছে এবং এক্সট্রা হিসাবে থিকা লেয়ারটা অ্যাড হয়েছে। আর টার্সিয়ারি ফলিকুল কখন কখন বলেছিলাম, যখন দেখেছিলাম ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বা অ্যান্ট্রাম অ্যাড হয়েছে আর থিকাটা এক্সটার্না থিকা ইন্টারনা দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়েছে। আর গ্রাফিয়ান ফলিকুল কখন বলেছিলাম, যখন এক্সট্রা হিসাবে জোনা পেলুসিডা লেয়ারটা এসেছে। তাহলে এই যে ফলিকুলার ফেজ এইটা কখন হচ্ছে, এটা কিন্তু এই 5 ডেজ থেকে বা 3 ডেজ থেকে বলতে পারো, 5 ডেজ থেকে একদম এই 14 ডেজ অবধি হচ্ছে। তাহলে 5 থেকে 13 বা 14 এই ডেজ অবধি কি হচ্ছে ফলিকুলার ফেজ হচ্ছে। তাহলে এখানে ফলিকুলগুলো ওভারির মধ্যে ডেভেলপ করছে, প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, টার্সিয়ারি ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল। এইবার এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা তো ফলিকুলটা বারবার বলছি, কিন্তু ভেতরের যে নিউক্লিয়াসটা সেটাও তো ডেভেলপ করছে, অর্থাৎ সেটারও তো মিওসিস হচ্ছে। তাহলে প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, টার্সিয়ারি ফলিকুল, টার্সিয়ারি ফলিকুল অর্থাৎ 3 ডিগ্রি যে ফলিকুল, টার্সিয়ারি ফলিকুলে আমরা বলেছিলাম এইখানে যে নিউক্লিয়াসটা এইখানে কিন্তু সেকেন্ডারি উসাইড ফর্ম হচ্ছে, নিউক্লিয়াসটা প্রাইমারি উসাইড থেকে সেকেন্ডারি উসাইড হচ্ছে, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করছে। তাহলে দেখো ফার্স্ট মিওটিক ডিভিশন অ্যাপ্রক্সিমেটলি এই সময়টা কিন্তু কমপ্লিট হচ্ছে। ফার্স্ট মিওটিক ডিভিশন অ্যাপ্রক্সিমেটলি কখন কমপ্লিট হচ্ছে, 11-12 ডেজ, 11-12 ডেজে কমপ্লিট হচ্ছে, মানে টার্সিয়ারি ফলিকুল যেখানটা আছে। তারপরে সেকেন্ডারি উসাইড হয়েছে, সেকেন্ডারি উসাইডটা এখন কিন্তু মেটাফেজ 2-তে ব্লক হয়ে আছে, এটা যেন খেয়াল থাকে। এইবার আমরা একটু এর সাথে সাথে ওভারিয়ন, এবার কি হবে ওভিউলেশন ফেজ হবে। আচ্ছা ওভিউলেশনটা ওটা দেখে নিই। The secretion of gonadotropin, LH and FSH increases gradually during the follicular phase. Follicular phase আস্তে আস্তে LH FSH এর মাত্রাটা আস্তে আস্তে বেড়ে যায় and stimulates follicular development as well as the secretion of estrogen by the growing follicle. তাহলে ফলিকুলার ডেভেলপমেন্ট যেমন হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, গ্রাফিয়ান, তেমনই কিন্তু ফলিকল থেকে আমরা জানি ইস্ট্রোজেন সিক্রেট হয় গ্রোয়িং ফলিকল থেকে। তাহলে বোথ LH and FSH attain a peak level in the middle of the cycle about 14 ডেতে। Rapid secretion of the LH leading to its maximum level during the mid cycle called LH surge rupture the Graafian follicle and thereby release of the ovum, যেটাকে আমরা সেকেন্ডারি সাইডটাকে রিলিজ করে দিচ্ছে, এটা ওভিউলেশন হচ্ছে। এতটা পর্যন্ত পড়লাম, এতটা পর্যন্ত আমি গ্রাফ থেকে একটু দেখে নিই। তাহলে নেক্সট কি ওভারিয়ান হরমোন লেভেল, সেখানে আমরা কি দেখছি যে প্রথমে প্রোজেস্টেরন দেখো খুব কম আছে, প্রোজেস্টেরন লেভেলটা কেন, প্রোজেস্টেরনের লেভেল কম আছে কারণ প্রোজেস্টেরন সিক্রেট হয় আমরা জানি কর্পাস লুটিয়াম থেকে, এখানে কর্পাস লুটিয়াম নেই, তাদের প্রোজেস্টেরন খুব বেসাল লেভেল থাকবে। এবার এখানে বেসাল লেভেলটাও কি করে আছে, কর্পাস লুটিয়ামও তো নেই, কিন্তু ব্যাপারটা মনে রাখতে হবে প্রোজেস্টেরন কি শুধু কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হয়, শুধু তো কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হয় না, তার জন্য একটা বেসাল লেভেল এক্সপ্রেশন কিন্তু প্রোজেস্টেরনে সবসময় থাকবে। ওকে,
আবার দেখো ইস্ট্রোজেনের ইয়ে হয়েছে, ইস্ট্রোজেনের আস্তে আস্তে গ্রাফ ইয়েটা বেড়েছে। কারণ ইস্ট্রোজেনের এটা বেড়েছে কারণ ফলিকুলার ডেভেলপমেন্ট হচ্ছে, ম্যাচিওর ফলিকুলগুলো ম্যাচিওর হচ্ছে, তখন ইস্ট্রোজেনের রিলিজ হচ্ছে। ওকে, আর এদিকে কি হচ্ছে, এফএসএইচ কিন্তু দেখা লালটা ওপর থেকে, এফএসএইচ ফার্স্টে ওপর থেকে, ওকে, ওপর থেকে আস্তে আস্তে গিয়ে এফএসএইচ যাচ্ছে, আর এলএইচ কিন্তু নিচ থেকে গিয়ে ওপরে যাবে, এলএইচ এর সার্জ দেখা যাচ্ছে। তাহলে এলএইচ এফএসএইচ, হ্যাঁ, দুটো একটা সাইনার্জিস্টিক্যালি অ্যাক্ট করছে, এটাকে বলে এলএইচ সার্জ। যেহেতু এলএইচ এর অনেক বেশি হাই লেভেল আছে, তাহলে এলএইচ সার্জ হচ্ছে, এলএইচ বাড়ছে, এফএসএইচ বাড়ছে, তারপরে ইস্ট্রোজেনও বাড়ছে। এই সময় কি হয়, ওভিউলেশন হবে। ওভিউলেশন হবে এই 14 ডেজে, কি হচ্ছে, ওভিউলেশন হচ্ছে, সেকেন্ডারি উসাইডটা বেরিয়ে গেল। সেকেন্ডারি উসাইডটা এখন বেরিয়ে গেল ওভিউলেশনে। তারপরে কি হলো, রাপচার্ড ফলিকুল। ওভিউলেশন হওয়ার পর বাকি যে গ্রাফিয়ান ফলিকুলের বাকিটা, এটাকে কি বলবো, কর্পাস লুটিয়াম। এখান থেকে কি সিক্রেট হবে, প্রোজেস্টেরন। তার জন্য প্রোজেস্টেরন লালটা, প্রোজেস্টেরনটা অনেক কিন্তু এই সময় হাই হয়েছে, প্রোজেস্টেরন লেভেলটা হাই হয়েছে। ওকে, এই যে the ovulatory phase is followed by the luteal phase, during which remaining parts of the Graafian follicle transform as the corpus luteum. Graafian follicle বাকি পার্টটা কি হয়, corpus luteum রূপে ট্রান্সফর্ম হচ্ছে। The corpus luteum secretes large amount of progesterone, which is essential for maintenance of endometrium. তাহলে প্রোজেস্টেরন কিসের জন্য হেল্প করে, এন্ডোমেট্রিয়ামটাকে মেনটেন করার জন্য। এই যে এন্ডোমেট্রিয়াম তৈরি হয়েছে, এই যে লুটিয়াল ফেজ যেটা সিক্রেটরি ফেজ, এই যে এন্ডোমেট্রিয়াম এত তৈরি হয়েছে, এটাতে ইউটেরাইন ইভেন্ট, সেখানে যে এন্ডোমেট্রিয়াম তৈরি হচ্ছে, এটাকে মেনটেন কে করছে, প্রোজেস্টেরন মেনটেন করছে, কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হওয়া। Such an endometrium is necessary for implantation of the fertilized ovum and other events of pregnancy. তাহলে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে যে ওভামটা ফার্টিলাইজেশন হচ্ছে সেটাকে ইমপ্ল্যান্ট করার জন্য কিসের দরকার, এন্ডোমেট্রিয়ামের দরকার। ডিউরিং দ্য প্রেগনেন্সি অফ অল ইভেন্টস During pregnancy, all events of menstrual cycle stop and there is no menstruation. Pregnancy যদি হয়, ফার্টিলাইজেশন যদি হয়, তাহলে আর মেনস্ট্রুয়েশন হবে না, তখন এন্ডোমেট্রিয়ামটা কিন্তু রয়ে যাবে, মেনস্ট্রুয়েশন হবে না, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের শেডিং কিন্তু তখন আর হবে না। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন, কিন্তু ধরো ফার্টিলাইজেশন হলো না, অর্থাৎ সেকেন্ডারি উসাইডটা ফার্টিলাইজেশন হলো না ওভামটার, দ্য কর্পাস লুটিয়াম ডিজেনারেটস, তখন কিন্তু কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে। ওকে, কর্পাস লুটিয়াম তখন কি করবে, ডিজেনারেট করবে। কর্পাস লুটিয়াম যদি ডিজেনারেট করে যায়, তাহলে কর্পাস লুটিয়াম যদি ডিজেনারেট করে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, যে কর্পাস লুটিয়াম রিগ্রেস হচ্ছে, তাহলে কি, এই যে দেখো এখানে কিন্তু প্রোজেস্টেরনের লেভেলটাও কমে যাচ্ছে, আর প্রোজেস্টেরনের লেভেল যদি কমে যায়, তাহলে এন্ডোমেট্রিয়ামের শেডিংটাও হয়ে যাবে। দিস কজেস ডিসইন্টিগ্রেশন অফ এন্ডোমেট্রিয়াম লিডিং টু মেনস্ট্রুয়েশন, মার্কিং এ নিউ সাইকেল। ইন দ্য হিউম্যান বিংস মেনস্ট্রুয়াল সাইকেল সিজ অ্যারাউন্ড 50 ইয়ার্স অফ এজ। 50 ইয়ার্সে সিজ হয়ে যায়, কেন বন্ধ হয়ে যায় 50 ইয়ার্সে, কারণ আমরা জানি 60 থেকে 80 ফলিকলস একটা ওভারিতে কত থাকে, 60 থেকে 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকলস থাকে। একটা নির্দিষ্ট প্রাইমারি ফলিকুল রয়েছে। তো আর উগোনিয়াটা যেহেতু জন্মের আগে পর্যন্ত যতটা উগোনিয়া ততটা উগোনিয়া, তারপরে তো আর থাকবে না, দ্যাট ইজ টার্মড অ্যাজ মেনোপোজ, এটাকে বলে মেনোপোজ। তাহলে সাইক্লিক মেনস্ট্রুয়েশন ইজ অ্যান ইন্ডিকেটর অফ রিপ্রোডাক্টিভ ফেজ। সাইক্লিক মেনস্ট্রুয়েশন যদি হয়, নর্মাল মেনস্ট্রুয়েশন, সেটা কিন্তু একটা ইন্ডিকেটর অফ নর্মাল রিপ্রোডাক্টিভ ফেজ অ্যান্ড এক্সটেন্ড বিটুইন দ্য মেনার্কি অ্যান্ড মেনোপোজ। মেনার্কি হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন, মেনোপোজ হচ্ছে যখন পজ হয়ে যায়, লাস্ট মেনস্ট্রুয়েশনটাকে বলে মেনোপোজ। তাহলে এই ছবিটা থেকে আমাদের কিন্তু পিটুটারি হরমোনের লেভেল কোথায় হচ্ছে, ওভারিয়ান ইভেন্ট, এটা কানেক্ট করে করে ভালো করে পড়তে হবে। ওকে, তো এটা আমরা যেটা বললাম সেটা ফার্টিলাইজেশন না হলে। নেক্সট আমরা পড়বো ফার্টিলাইজেশন হলে, তখন তো মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, তখন তো লুটিয়াল ফেজের পরে আবার নেক্সট সাইকেল বিগিন হবে না, মেনস্ট্রুয়েশন হবে না, তখন ঠিক কিভাবে হয় সেটাও কিন্তু আমরা এর পরের ক্লাসে পড়বো। তো এতটা, এই ছবিটা খুব ভালো করে, ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে এবং বিষয়গুলোকে কানেক্ট করে মনে রাখতে হবে। ওকে, তো আশা করি এটা বোঝা গেছে। এই যে এখানে যেমন সেকেন্ডারি উসাইড যেটা বলছিলাম, এটা কিন্তু সেকেন্ডারি উসাইড যেটা আছে, সেকেন্ডারি উসাইডটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই গ্রাফিয়ান ফলিকল থেকে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হলো। সেকেন্ডারি উসাইড থেকে ওভাম যেটা হয়েছে, সেকেন্ডারি উসাইড থেকে ওভাম, এটা কিন্তু তখনই হবে যখন ফার্টিলাইজেশন হবে। তো এটা তখনই হবে যখন ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু ওভাম হবে না, সেকেন্ডারি উসাইডটাই কিন্তু রাপচার্ড হয়ে তো বেরিয়ে যায় ওভাম, তখন সেকেন্ডারি উসাইডটাই তখন থাকবে আর কি, ওটাতে ওভাম আর হবে না। অর্থাৎ সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিটস অনলি আফটার ফার্টিলাইজেশন। এই স্টেটমেন্টটা যেন খেয়াল থাকে বা মনে থাকে এই ব্যাপারটা। ওকে, ওকে, তো আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস।